প্রিয়তার বুঝে এলো না। রাতের ড্রেস আগের স্থানে রেখে ব্যাগ হতে ফিনফিনে পাতলা সাদা একটা শাড়ি আর একটা ব্লাউজ নিল, যার গলাটা অনেকটাই বড়, সাথে হাতগুলো ছোট। ফ্রেশ হয়ে সুন্দর করে শাড়িটা পরে নিল। শাড়িটা পরাতে বেশ আয়ত্তে এসেছে এখন। প্রায়শই পরতে হয়, অন্য কেউ কদিন পরিয়ে দিবে, তাই অনেকটাই কষ্ট করে শাড়ি পরাটা শিখে নিয়েছে। কিন্তু শাড়িটা বেশ পাতলা হওয়ার দরুনে শাড়ি পরার পরেও কেমন অস্বস্তি হচ্ছে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে কুচি ঠিক করে হাতে একজোড়া চুড়ি তুলে নিল। হাতের দিকে তাকিয়ে চুড়ি পরায় মনোযোগী হতেই একজোড়া দানবীয় হাত সেটা বাঁধা হলো। প্রিয়তার হাত থেকে চুড়িগুলো সাদনান নিজের হাতে নিল, আলতো হাতে বউকে চুড়িগুলো পরিয়ে দিল। প্রিয়তা চুপটি করে সাদনানের বুকের সঙ্গে লেপ্টে রইল। সাদনান চুরি পরা শেষে বউকে কোলে তুলে নিল। প্রিয়তা সাদনানের গলা জড়িয়ে ধরে বলে উঠল, আপনি রেগেছিলেন? একদম না, আমি জানতাম আমার জান আমার কথা রাখবে। সাদনান প্রিয়তাকে নিয়ে ব্যালকনিতে এলো, নিচে বসে বউকে কোলে বসালো। শক্ত খসখসে হাত প্রিয়তা শাড়ির ভাঁজ গলিয়ে পেটে রাখলো। প্রিয়তা শান্ত, কিন্তু ভেতরে ভেতরে ঝড় বইছে, যার সূত্রপাত এই সুদর্শন পুরুষের ছোঁয়ায় সৃষ্টি হচ্ছে। সাদনান এক দৃষ্টিতে প্রিয়তার মুখের দিকে তাকিয়ে আছে। আবছা আলোয় শরীরের ফিনফিনে শাড়ি, ব্লাউজের গলা বেশ বড়, যার ফলস্বরূপ আবেদনময়ী লাগছে। একবার গভীর হতে গভীর স্পর্শ দেওয়ার ইচ্ছে জাগে মনে। প্রিয়তার শরীর মৃদু কম্পন অনুভব করে, যা সাদনানকে বউর দিকে আরো আকৃষ্ট করে। কোমরে রাখা একটা হাত আস্তে আস্তে পেট হতে ঘাড়ে চলে আসে। প্রিয়তা সাদনানের ঘাড়ে নিজের হাত রেখে খামচে ধরে। সাদনান বউয়ের অধর কোণে বৃদ্ধাঙ্গুল ছুঁয়ে দিয়ে বলে উঠল, আই ওয়ান্ট আ কিস। সম্মতির অপেক্ষা করে না সাদনান, প্রিয়তার অধর আঁকড়ে ধরে কোলে তুলে ফের রুমে এনে বিছানায় শুইয়ে দেয়। বিশেষ মুহূর্তে প্রিয়তা অনাকাঙ্ক্ষিত এক আবদার জুড়ে বসল। আমিও মাতৃত্বের স্বাদ গ্রহণ করতে চাই। হঠাৎ এরূপ আবদার এমন মুহূর্তে সাদনান থতমত খেল। কানে যেন কথাটা ঝংকার তুলল। সবে তো 18 বছর চড়ে, তার ওপর শরীরের যা অবস্থা, কি করে সব সামলে উঠবে তার বউ? যদি কিছু হয়ে যায়। অধরে স্পর্শ করে প্রিয়তার ললাটে, জড়িয়ে ধরে বউকে, শান্ত কণ্ঠে ফিসফিস করে বলল, সেটা আল্লাহ চাইলে অবশ্যই, কিন্তু আই এম সো সরি জান, আমি তোমায় নিয়ে কোনো রিস্ক নিতে চাই না। প্রিয়তা হয়তো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু সাদনান সেটার সুযোগ দিল না। বউয়ের অধর আঁকড়ে ধরে পুরোপুরি নিজের আয়ত্তে নিয়ে হারিয়ে গেল ভালোবাসার অতসাগরে। 2 মিনিট টাইম, ফার্স্ট ব্যালকনিতে আসো। এমন একটা মেসেজ হৃদির ফোনের স্ক্রিনে জল করছে। হৃদির ঘুম চোখ খুলতে পারছিল না, কিন্তু মেসেজ দেখার পর ঘুম উড়ে গেল। বিছানা ছেড়ে নেমে এগিয়ে গিয়ে ব্যালকনিতে দাঁড়াতেই রাস্তায় বড় একটা গাড়ি দেখা মিলল। গাড়ির ভেতর থেকে একজোড়া চোখ হৃদিকে দেখছে, কিন্তু হৃদি কিচ্ছু দেখতে পেল না। ফোন হাতে টাইপিং করলো, কোথায় আপনি? দেখি না কেন আমি? তুমি দেখতে হবে না, আমি তোমায় দেখছি। রিধির মেসেজ সেন্ড হওয়ার সাথে সাথে ওপাশ হতে রিপ্লাই এলো। এর পরপরই আরো একটা মেসেজ এলো। বাই দ্য ওয়ে, ওনা কোথায় তোমার? ভাগ্য ভালো কেউ নেই এখন। নেক্সট এমন না হয় জানো। যাও রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো। গাড়িটা স্টার্ট হওয়ার সাথে সাথে আবার ঘুমিয়ে পড়ার একটা বার্তা দিল। দিদি মুচকি হেসে রুমে চলে এলো। অনুভূতিরা এখন মুক্ত। যখন তখন ডানা ঝাপটায় বাঁধা ছিল যে এত বছর, এখন তারা মুক্ত পেয়ে আরো প্রখর হচ্ছে। কিছু দেখলেন? তিনি কবিরকে উদ্দেশ্য করে বলে উঠল। কবির দৃষ্টি রাস্তায় থাকা গাড়ির দিক হতে ফিরিয়ে তিন্নির দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে জবাব দিল, এটা সুন্দর ছিল। দেখলেন ওয়াজিদ ভাই কত ভালোবাসে রিধি আপুকে? রাত 12:30 বাজে, আপুকে দেখতে কত পথ জার্নি করে চলে এসেছে, আর আপনি আমায় সামান্য ব্যালকনিতে নিয়ে আসেন না। কথাগুলো তিন্নি অভিমানী স্বরে বলল। কবির বউয়ের অভিমানের কারণ জানে, তবে বউকে এক হাতে আগলে নিয়ে জানালো, আজও আনতাম না, শুধু গার্ড আজ গার্ডেনে, সেই জন্য আসতে পেরেছ। আর এতে করে আমি যদি খারাপ হই, আমার ভালোবাসা কম হয়, তবে তাই হোক। তিন্নি কবিরের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। এই পুরুষ এমন কেন তিন্নির বুঝে আসে না। নাকি সব পুরুষই এমন, নিজের ভালোবাসার মানুষ নিয়ে একটু বেশি সেন্সিটিভ? সকাল থেকে সাদনান প্রিয়তার দেখা পায়নি। রাগে ভেতর ভেতর ফুঁসছে। একবার নিচে তো একবার উপরে নিজের রুমে আসে। প্রিয়তা রান্নাঘর থেকে সবটাই অবলোকন করে। মানুষটা বাড়িতে খুব বেশি একটা থাকে না,
সকালে বাড়ি থেকে বের হলে রাত 11টার আগে বাড়ি ফেরে না। কখনো তো আবার রাত 11টা, 1:30টাও বাজে। একটু সময় তো মানুষটাকে দেওয়া উচিত, কিন্তু আজ সেটা সম্ভব হচ্ছে না। বাড়ি ভর্তি মেহমান গিজ গিজ করছে, আর এত কাজের ভিড়ে রুমে গিয়ে বসে থাকাটাও শোভনীয় দেখায় না। আমার একটা কফি। সাদনান লিভিং রুমের থেকে হাত ছেড়ে কফি চায়। রাহানের মা শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে রান্নাঘর ছেড়ে বেরিয়ে এলো। আসার আগে অবশ্যই একজন কাজের লোককে কফি বানাতে বলে আসছে। তুই রুমে যা, আমি কাউকে দিয়ে পাঠাচ্ছি। রাহানের মা জানালো। সাদনান ঘাট দুলিয়ে চলে যাওয়ার জন্য পা বাড়িয়ে আবার কিছু মনে পড়তেই বলে উঠল, ও হ্যাঁ, একটু পর কিছু লোক আসবে, নিচে ঘরে নাস্তা দেওয়ার ব্যবস্থা করো মনি। রাহানের মা বলল, সে কি কথা, আজকের দিনও তুই কাজ কর। আমার দায়িত্ব অনেক বেশি মনি, আমি হাত পা গুটিয়ে কি করে বসে থাকি? তাছাড়া বাড়িতে তো আছি, ঘন্টাখানেক সময় শুধু ওনাদের দেব, বিকালে না অনুষ্ঠান শুরু হবে। রাহানের মা আর কিচ্ছু বলে না এ ব্যাপারে। তাগেদা দিয়ে রান্নাঘরে ছুটল। সাদনান গট গট পায়ে স্থান ত্যাগ করে। সাদনানের মা রান্নাঘরে ছিল না। তিনি রান্নাঘরে আসা মাত্র কাজের লোককে কফি হাতে দেখে সেকেন্ডের মতো সময় লাগলো। কফি যে নিজের ছেলের জন্য যাচ্ছে, তিনি চট করে কিছু ভাবল। প্রিয়তাকে ডেকে বলল, কফিটা তুই দিয়ে আয়, আর তুমি আমার সাথে এসো। প্রিয়তার হাতে কফির ছোট্ট ট্রেটা দিয়ে সালেহা বেগম কাজের লোক দিয়ে আম্বিয়া মির্জার রুমের দিকে চলে গেল। প্রিয়তা মুখ গম্ভীর করে রাখলেও ভেতরে ভেতরে ভীষণ খুশি হলো। একটু সুযোগ পাওয়া গেল। তবে প্রিয়তা দাঁড়িয়ে আছে দেখে আয়না ভ্রু কুঁচকে নিল। এগিয়ে এসে বলে উঠল। প্রিয়তা বোনের কথায় সম্মতি দিয়ে উপরের রুমের উদ্দেশ্যে হাঁটা ধরে। সাদনান সোফায় বসে আছে, মুখ সব সময়ের মতো গম্ভীর। প্রিয়তার শ্বাস যেন বেরিয়ে আসার জোগাড়। মানুষটা এমন কেন? সব সময় কেন এমন ভাবে থাকতে হবে? এই লোকটা কি বোঝে না ছোট্ট প্রিয়তা এই মন্ত্রী সাদনান শাহরিয়ারের এমন রূপ, গম্ভীর মুখ দেখলে ভেতরে ভেতরে ভয় পায়? আপনার কফি। সাদনান বোর্ড দিকে এক পলক তাকিয়ে কফিটা হাতে নিল। পায়ের ওপর থেকে পা সরিয়ে সোজা হয়ে বসে কফিটা সেন্টার টেবিলের উপর রাখে। প্রিয়তা তখনও চুপ করে দাঁড়িয়ে। সাদনান বোর্ড দিকে না তাকিয়ে হাত টেনে নিজের করে বসালো। প্রিয়তা কেঁপে উঠল, তবে ভ্রু কুচকে সাদনানের গলা জড়িয়ে ধরে এক হাতে সাদনানের কাঁধ থেকে গেঞ্জি সরিয়ে নিল। কাঙ্ক্ষিত জিনিসের দেখা না পেয়ে প্রশ্ন করল, ডাক্তার নেই কেন? আছে তো নিচে। ব্যথা করে? সাদনান গম্ভীর হয়ে গেল। প্রিয়তা হঠাৎ মনে হলো কি ধরনের প্রশ্ন করলো এটা? এই লোকের আবার ব্যথা? সেটা তো গুলি লাগার পরেই মনে হয় পায়নি। যা শক্ত মানুষ! রুমে কেন আসনি? কত কাজ বিয়ে বাড়ি। কাজ করার জন্য কাজের লোক রয়েছে। সাদনানের জবাবে প্রিয়তা চুপ হয়ে গেল। আগে থেকে বাড়িতে 3 জন কাজের লোক ছিল। সাদনান এখন আরো 2 জন বাড়িয়েছে, কিন্তু তাও আম্বিয়া মির্জা কাজের লোকের কাজ পছন্দ করে না। তাই তো রান্না আর কোনো অনুষ্ঠানের কাজ বেশিরভাগই বাড়ির মেয়ে বউদের করতে হয়। প্রিয়তা আগেও যখন এ বাড়িতে আসতো তখন বোনকে একটু অবসরে পেত না। এই জন্যেই প্রিয়তা বিশেষ করে এই পরিবারের মানুষগুলোকে বেশি ভালো লাগতো না। কিন্তু ভাগ্য, প্রিয়তার ভাবনার মাঝেই সাদনান কফি মগ হাতে আগে বউয়ের দিকে এগিয়ে দিল। প্রিয়তা একবার চুমুক দিয়ে সেটা ফের সাদনানের হাতে দিয়ে উঠে যাওয়ার জন্য উদ্যত হতেই সাদনান প্রিয়তাকে টেনে ধরে। কফি রেখে শক্ত হাতে বউকে নিজের সাথে চেপে ধরে বলল, ছাড়তে ইচ্ছে করে না। নিচে যেতে হবে। আপনার না আবার কি কাজ আছে? প্রিয়তার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে রুমের বাইর থেকে একজন কাজের লোক জানালো নিচে সাদনানের সাথে দেখা করতে লোকজন চলে এসেছে। সাদনান গম্ভীর কণ্ঠে জানালো, আপনি যান, আসছি আমি। তবে বউ সে ছাড়ে না। কাবাডে একটা ব্যাগ রাখা আছে, সন্ধ্যায় ওগুলো পড়ে নেবে। বলতে বলতে নিজের অধর বউয়ের অধরে আলতো করে ছুঁয়ে দিয়ে ছেড়ে দিল। প্রিয়তার মাথা নেড়ে বলল, আচ্ছা। সাদনান আর কিচ্ছু বলে না, কফি হাতে রুম হতে বেরিয়ে যায়। পেছনে পেছনে প্রিয়তাও আসে। এই এই তুই এদিকে কোথায় যাচ্ছিস? ঠ্যাং ভেঙে দেবো আর এক পা ওইদিকে বাড়ালে। রাহান হঠাৎ কোথা থেকে এসে কথাগুলো বলে উঠল। সারা আকস্মিক এভাবে রাহানকে সামনে দেখে একটু ভয় পেল। 2 কদম পিছিয়ে গেল। ভ্রু কুচকে নিয়ে জানালো, তিনি আপু আছে ওখানে। তিন্নি চলে এসেছে, দেখিস না ওখানে কত ছেলে। রাহান ফুঁসে উঠে বলল। সারা ফেল ফেল করে রাহানের দিকে তাকিয়ে বাড়ির ভেতর চলে এলো। অদ্ভুত মানুষ, এভাবে বলার কি আছে? একটু সুন্দর করে বললে কি এমন হতো?
রাহান প্রেয়সীর এভাবে নিঃশব্দে স্থান ত্যাগ করে বুঝতে অসুবিধা হয় না প্রেয়সী অভিমান করেছে, কিন্তু অভিমান করলেও কিচ্ছু করার নেই। এত এত মানুষজন কার নজর আবার পড়ে বসে, পরে দেখা যাবে তার প্রেয়সীকে নিয়ে আবার টানাটানি শুরু হয়ে গেল। ওয়াসিফ দেওয়ান বেশ আয়োজন করে পুত্রবধূর জন্য হলুদের জিনিস সব পাঠিয়েছে। যদিও জাফর মির্জা নাতির হলুদ বিয়ের অনুষ্ঠান কোনোটাই কমতি রাখছে না, কিন্তু এসব কোনো ব্যাপার না। এসব কিছু স্বাভাবিক হলেও অস্বাভাবিক হচ্ছে হলুদের দিন জামাই নিজেও বউকে হলুদ দিতে এসছে। কিছু মানুষ আর চোখে তাকাচ্ছে, কেউ তো আবার ফিসফিস করছে, কিন্তু মির্জা বাড়ির কারোর এসবে মাথা ব্যথা নেই। যুগ পাল্টেছে, এটা তেমন কোনো আহামরি কোনো ব্যাপার না। ওয়াজিদ আসাতে আরো খুশি হলো সবাই। রিদির মা বাবা ভীষণ খুশি। মেয়ে জামাইকে মেয়ে প্রচুর ভালোবাসে, এটা নিঃসন্দেহে মানতে হবে। ওয়াজিদের জন্য রিধির পাশে বসার জায়গা করা হয়েছে। ওয়াজিদ বসে আছে, রিধিকে সবাই হলুদ দিচ্ছে। আপনি বুদ্ধি কি সব লজ্জার সাথে সাথে গিলে পানি দিয়ে খেয়ে ফেলেছেন? রিধির ফিসফিস কণ্ঠে এরূপ প্রশ্নে ওয়াজিদ থতমত কণ্ঠে জবাব দিল, একদম না। আপনি কেন আসতে গেলেন? রিধি ফের জিজ্ঞেস করে। ওয়াজিদ আগের ন্যায় থমথমে কণ্ঠে বলল, আমার মনে হচ্ছে না কোনো ভুল করেছি। কোথায় লেখা আছে হলুদ নিয়ে জামাই আসতে পারবে না? না সেটা নয়, কিন্তু মানুষজন। রিধি সম্পূর্ণ কথা না শুনে ওয়াজিদ বলল, তুমি ভালো করে জানো ঋতু, আমি কে কি বলল এসব ভাবি না। জীবন আমার তো মর্জিও আমার। লাল পাড়ের হলুদ শাড়ি, ছোট ছোট করে এক জোড়া স্বর্ণের দুল, গলায় একটা লকেট, ঠোঁটে গোলাপি রঙের লিপস্টিক, লম্বা চুলের মোটা বেনুনি কাঁধের এক পাশে রেখে সেটা একটা বেলি ফুলের মালা পরিয়ে দিল সাদনান। বউয়ের প্রতিবিম্ব ড্রেসিং টেবিলের আয়নার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। প্রিয়তার সাথে একবার চোখাচোখি হয়েছে, প্রিয়তা লজ্জায় মাথা নুইয়ে রাখলো। এত লজ্জা পেতে নেই জান, তবে যে এক্ষুনি একটা অঘটন ঘটিয়ে ফেলবো। সাদনান কথায় প্রিয়তার লজ্জা দ্বিগুণ হলো। লোকটা ইদানিং একটু বেশি বেহায়া কথাবার্তা বলে, শুনলে কান গরম হয়ে আসে, যেমনটা এখন হচ্ছে। প্রিয়তা সাদনানকে ঠেলে সরাবার চেষ্টা করে বলল, ছাড়ুন, অনুষ্ঠান কখন শুরু হয়েছে? সাদনান প্রিয়তার কথা শুনলো, কিন্তু চুল পরিমাণও হাতের বাঁধন ঢিলে করে না, বরং আগের তুলনায় শক্ত করে চেপে ধরে নিজের সাথে। ঘাড়ে নাক ঘষে অধরে স্পর্শ করে কাঁধে। প্রিয়তা কেঁপে ওঠে, শক্ত করে নিজের শাড়ি খামচে ধরতেই সাদনান বউকে নিজের দিকে ফিরিয়ে নিজের অধর বউয়ের অধরে চেপে ধরে, সময় গড়ায়। কিন্তু সাদনান বউকে ছাড়ার নাম নেই। প্রিয়তা প্রথমে রেসপন্স করলে মিনিট পেরোতেই শ্বাস আটকে আসে, ছোটাছুটি করে। সাদনান বউয়ের অবস্থা বেকতিক বুঝতে পেরে ছেড়ে দিয়ে বউকে নিজের বুকে আগলে নিয়ে জানালো, এখন এটুকুই থাক, বাকিটা রাতে হচ্ছে। কবির ফোন হাতে ব্যালকনি থেকে রুমে প্রবেশ করতেই তিন্নি উপরোক্ত প্রশ্নটা করে। কবির তিন্নির দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো, গভীরভাবে মেয়েটাকে পর্যবেক্ষণ করলো। শাড়িতে চমৎকার দেখতে রাখছে রমণীকে। সন্ধ্যায় পরেছে শাড়ি, সেই জন্য কিছুটা অবিন্যস্ত, এলোমেলো। লম্বা চুলগুলো খোপা বেঁধেছিল, কিন্তু এখন সেটা পুরো এলোমেলো, কিছু চুল খোপা হতে মুক্ত পেয়েছে, যার ফলস্বরূপ সৌন্দর্য কয়েক গুণ যেন বৃদ্ধি পেয়েছে। কবিরের ঘোর লেগে গেল। কবির ধীরে ধীরে এগিয়ে এসে তিন্নিকে আগলে নিল। তিন্নির এলোমেলো অবাধ্য চুলগুলো কানের পিঠে গুজে দিতে দিতে বলল, কাল সকালে চলে আসবে। আজ নাকি মাত্র অফিস থেকে ফিরছি। তিন্নি নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে বলল, কারণ রাত কটা বাজে দেখেছেন? ফ্রেশ হতে হবে। যাও, দ্রুত আসবে। কবির তিন্নিকে ছেড়ে দিয়ে আদেশের স্বরে বলল। তিন্নি দ্রুত পায়ে নিজের ড্রেস হাতে ওয়াশরুমে চলে গেল। মানুষটা ইদানিং বড্ড বেশি তিন্নিকে চোখে হারায়। কমন সেন্স নেই আপনার? রাত 3টা বাজে একটা মেয়ের রুমে চলে এলেন। সারা ফিসফিস করে বলে উঠল। রাহান দরজা বন্ধ করে এগিয়ে এলো, শক্ত হাতে খাপড়ে ধরে সারার বাহু। রাগে চোয়াল শক্ত হয়ে আসে, তবে কণ্ঠ শান্ত, গম্ভীর কণ্ঠে বলে, থাপড়ে তোর সেন্স আমি এনে দিব। প্রিয়া তো ফাজলামি করিস আমার সাথে, তোর ঢং আমি বের করে দিব, ওয়েট কর। সারার চোখের কোঠায় জল জমে, লাইটের আলোয় চিকচিক করে সেই জল। রাহানের বুকের ভেতর ধক করে ওঠে। এই মেয়ে এমন কেন? একটুকুতেই কেন এত অভিমান করে? সরে। রাহানের রাগ সারার মায়াবী মুখ পানে তাকিয়ে পানির ন্যায় শান্ত হয়ে যায়। তাই তো মোহনীয় কণ্ঠে সরি বলে, কিন্তু সারার অভিমান তীব্র হয় এতে।
প্রিয় মানুষটার আশকারায় চোখের কোঠায় জলগুলো গাল বেয়ে গড়িয়ে পড়ে। আপনি সব সময় এমন করেন, কথা নিয়ে আপনার সাথে। সারা নিজেকে সারানোর চেষ্টা করতে করতে অভিমানিক স্বরে বলে। রাহান জড়িয়ে ধরে সারাকে। দিন দিন মেয়েটা বড্ড বেশি অবুঝ হচ্ছে, খুব শীঘ্রই কিছু একটা করতে হবে। মায়া দিন দিন বেড়ে চলেছে, দূরে থাকা সম্ভব না। তুই কেন এত অবুঝ? ভার্সিটিতে পড়িস, একটু তো আমাকে বুঝতে পারিস। সব সময় আমাকে কিভাবে রাগানো যায় সেই ফোন দিয়ে আটিস। সারা কোনো জবাব দেয় না, চুপ করে রাহানের বুকে মিশে থাকে। ওয়াজিদকে বাইকে বসে থাকতে দেখে রিদি ভূত দেখার মতো করে চমকে উঠল। চোখ বড় বড় করে তাকিয়ে জিজ্ঞেস করলো, আপনি বাইক চালাতে পারেন? কেন, কোনো সন্দেহ আছে? রিদি ভ্রু কুঁচকে নিল। এই লোক কোনোদিন কোনো প্রশ্নের ঠিকঠাক জবাব দিল না, সব সময় প্রশ্নের পিঠে প্রশ্ন করবে, অদ্ভুত লোক। ওয়াজিদ তাগাদা দিয়ে বলে। রিধি হাই তুলে মুখের সামনে হাত রাখে, ঘুম ঘুম চোখে তাকিয়ে বলে উঠল, আমার না প্রচুর ঘুম পাচ্ছে। ফার্স্ট উঠে আসো। এসব কি ঋতু? তুমি তো বলেছিলে ঘুরতে যাবে, তাহলে? আমি কি জানতাম আমার ঘুম পেয়ে যাবে? রিধি ওয়াজিদের গালে আলতো করে অধরে স্পর্শ করে সদর দরজা দিয়ে বাড়ির ভেতর চলে গেল। রিধির একটু খারাপ লাগে, কিন্তু রাত বাজে 3টা, তার উপর সন্ধ্যার পর থেকে কম দখল যায়নি। রিধি ভেতরে প্রবেশ করা মাত্র কাজের লোক দরজা বন্ধ করে দিল। ওয়াজিদ তপ্ত শ্বাস ফেলে গেটের কাছে গিয়ে সিকিউরিটির হাতে একটা 1000 টাকার নোট গুজে দিতেই সিকিউরিটি মুচকি হেসে হাত সরিয়ে দিয়ে বলে উঠল, লাগবে না স্যার। আপনি কি মনে করছেন আমরা আপনার কথায় ম্যাডামের সাথে আপনাকে এত রাতে দেখা করতে দিয়েছি? না স্যার, আমাদের স্যারের অনুমতি ছিল বলে আপনি দেখা করতে পেরেছেন। সাদনান। ওয়াজিদ ভ্রু কুচকে বলে উঠল। সিকিউরিটি হেসে ঘাড় নাড়ে। ওয়াজিদ তাও হাতের নোটটা গুজে দিল সিকিউরিটির হাতে, অতঃপর বাইক উঠে স্টার্ট করে চলে গেল। একটু খেয়ে নাও, বমি চলে আসবে। আয়ানের কথা শুনে মাইশা অসহায় চোখে আয়ানের দিকে তাকিয়ে কণ্ঠ অসহায় করে বলল, আমি আর খাবো না, প্লিজ আসেননি, এটা রেখে দিন। শোনা, এমন করলে হয়? খেতে হবে একটু, প্লিজ। মাইশা মুখ খুলে খাবারটা মুখে নিল, কোনো রকম দুবার নিয়ে আর নিল না। আয়ান অনেকবার জোর করেও দিতে পারে না, বাধ্য হয়ে খাবার রেখে হাত ধুয়ে এলো। মাইশা তখন বিছানায় পা ঝুলিয়ে বসে আছে। আয়ান এগিয়ে এসে বউয়ের মুখে কাটা বাদাম পুড়ে দিল। মাইশা ওয়াক করে ফেলে দিতে গিয়েও পারে না। আয়ান নিজের অধর বউয়ের অধর চেপে ধরে রাখে। মাইশা আয়ানের পিঠে কিল ঘুষি দিয়েও কোনো কিছু করতে না পেরে মুখের খাবার গিলে নেয়। দেখলে, চেষ্টা করলে অবশ্যই খেতে পারবে। তুমি বমি করার ভয়ে খাবার খেতে চাও না। কথাটা শেষ করেই পরপর আবার বলে উঠল, শুধু শুধু আমার মেয়েকে না খাইয়ে রাখো। মোটেও আপনার মেয়ে হবে না, আমার ছেলে হবে। মাইশা নাক মুখ কুচকে বলে উঠল। আয়ান হেসে দিয়ে বলল, আল্লাহ যা দেয় তাই আলহামদুলিল্লাহ। যান, ওঠো, ফ্রেশ হয়ে খেতে হবে। সাদনান বউয়ের পাশে বসে ডেকে উঠে বলল। প্রিয়তা ঘুমো ঘুমো কণ্ঠে অনুরোধ স্বরে বলল, প্লিজ না, আমার ঘুম পাচ্ছে, আপনি খেয়ে শুয়ে পড়ুন। একদম না, ওঠো, খেতে হবে। প্রিয়তার কোনো কথা শুনল না সাদনান। কোলে তুলে ওয়াশরুমে নিয়ে ফ্রেশ করিয়ে রুমে নিয়ে এলো। প্রিয়তা পানির ছোঁয়া পেতেই ঘুম উবে গেল, তবে রেস্টটা এখনো কাটেনি। জিম মেরে বসে থাকে। সাদনান সেন্টার টেবিলের ওপর প্লেট দিয়ে ঢেকে রাখা খাবার প্লেটে দিতেই প্রিয়তা চুপচাপ খেয়ে নিল। সারাদিন অনেক দখল গিয়েছে, খাবার ঠিকঠাক মতো খেতে পারেনি। অনুষ্ঠান শেষ হয়েছে কতক্ষণ আগে, শরীর আর খাবার খাওয়ার জন্য সায় দিচ্ছিল না, তাই তো রুমে এসে শুয়ে পড়েছিল। সাদনান রুমে ছিল না, রুমে এসেই ডাকাডাকি শুরু করে দেয়। আর নিজে ফ্রেশ হয়ে এসে খাবার নিয়ে রুমে এসেও যখন প্রিয়তাকে শুয়ে থাকতে দেখে খাবার রেখে নিজে ফ্রেশ করিয়ে নিয়ে এলো। পেটে ক্ষুধা থাকায় বেশ অনেকটা খাবার খেলো প্রিয়তা। সাদনান নিজেও একই প্লেটে খেয়ে নিল। এটো প্লেট রেখে হাত ধুয়ে লাইট অফ করে বিছানায় বউয়ের পাশে শোয়া মাত্র প্রিয়তা সাদনানের লাল রঙের টি শার্টের বোতাম একটা একটা করে দুটো বোতাম খোলা মাত্রই সাদনান প্রিয়তাকে বুকের ওপর থেকে নিচে ফেলে দিল। ঘাড়ে মুখ গুজে গলায় কামড় বসালো। প্রিয়তা আর্তনাদ করতে সাদনান সরে গেল। প্রিয়তার উপর থেকে প্রিয়তা ফের টেনে ধরে সাদনানকে। সাদনান ভ্রু কুঁচকাল, কিছুটা গম্ভীর কণ্ঠে বলে উঠল, এতক্ষণ ঘুমিয়ে যাচ্ছিলে, এখন আবার আদর চাই। প্রিয়তা
প্রিয়তা জবাব দিল না। কাচুমাচু ভঙ্গিতে সাদনানের বুকে মুখ লুকালো। সাদনান শব্দ করে হেসে বউকে শক্ত করে আলিঙ্গন করে উঠল। প্রিয়তা ড্যাব ড্যাব করে সাদনানের দিকে তাকিয়ে আছে। সাদনান ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে। রোজকার শুভ্র পাঞ্জাবি ছেড়ে আজ কালো একটা পাঞ্জাবি পরেছে। হাতে দামি একটা ঘড়ি চিকচিক করছে। চাপধারী ভর্তি গাল, টান টান ভ্রু জোড়া, ছোট ছোট চোখ, সরু নাক, অল্প সিগারেটে পোড়া অধর, মাথায় ঘন কালো চুল। উফ, এত কেন কিউট মানুষটা! প্রিয়তার বুকের ভেতর জ্বালা ধরে, মনে মনে হিংসে হয়। এখন এই সুদর্শন পুরুষ বিয়ের অনুষ্ঠানে গেলেই তো সব মেয়ে হা করে তাকিয়ে থাকবে। প্রিয়তা কি সহ্য করবে সেসব? মনক্ষুণ্ণ হয়, বুক ভারী হয়ে আসে, কষ্ট লাগে, চোখ চিকচিক করে, অধর কাঁপে। তবে নিজেকে সামলে নেয়। মন খারাপ করে তাকিয়ে থাকে নিজের ব্যক্তিগত পুরুষের সুন্দর অবয়বের দিকে। লম্বাটে বলিষ্ঠ পুরুষটা নিজেকে সম্পূর্ণ পরিপাটি করে, কিন্তু পাঞ্জাবির বোতাম খোলা, যার ফলস্বরূপ বুকের ঘন কালো কিছু লোম উকিঝুঁকি মারছে। প্রিয়তার কয়েক সেকেন্ডের জন্য শ্বাস প্রশ্বাস অস্বাভাবিক হয়, ফের নিজেকে সামলে নেয়। সাদনান চুল নিজের হাতের সাহায্যে ঠিক করে এগিয়ে আসে। বউয়ের ঠিক বরাবর দাঁড়িয়ে বউয়ের মতিগতি বোঝার চেষ্টা করে, সফলও হয়। বউ তারই দিকে তাকিয়ে। মেয়েটার হুঁশ কি আছে? সাদনান বউকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মনে মনে হাসলো, তবে মুখ গম্ভীর আর থতমত কণ্ঠে বলে উঠল, আমাকে দেখা শেষ? প্রিয়তা নড়ে চড়ে বসলো। অসভ্য লোক, এভাবে কেউ জিজ্ঞেস করে? সবাইকে নিজের মতো নির্লজ্জ ভাবে। আমি মোটেও আপনাকে দেখছিলাম না। প্রিয়তা আমতা আমতা করে জানায়। সাদনান ভ্রু কুচকায়, চোখ বন্ধ করে শ্বাস টানে। দুই হাত এগিয়ে প্রিয়তার বাহু খাবলে ধরে। প্রিয়তা চমকায়, দুই হাতে সাদনানের বুকে ঠেকিয়ে নিজেকে সামাল দেয়। ধীর গতিতে নিজের হাত এগিয়ে আস্তে ধীরে সাদনানের পাঞ্জাবির বোতাম লাগিয়ে দেয়। প্রিয়তা নিজেও রেডি হয়ে গিয়েছে অনেক আগে, তাই অনুমতি চেয়ে জিজ্ঞেস করলো, এবার যাই? সাদনান ছেড়ে দেয় বউকে। ড্রেসিং টেবিলের উপর রাখা বেরি ফুলের মালাটা হাতে তুলে নেয়। বউর পেছনে দাঁড়িয়ে সেটা চুলে খোপায় পরিয়ে শাড়ির আঁচল তুলে ঘোমটা টেনে দিয়ে দুই হাতে গালে রাখে। প্রিয়তা চোখ বন্ধ করে রাখে। সাদনান বউয়ের ললাটে ওষ্ঠ ছুঁয়ে দিয়ে মোলায়েম কণ্ঠে বলল, যান, বাইরের দিকে একদম যাব না। ভাবির সাথে সাথে থাকবে, কিছু প্রয়োজন হলে মা ছোট মাকে জানাবে, শরীর খারাপ লাগলে রুমে চলে আসবে। সাদনানের কথায় প্রিয়তা চোখ ছোট ছোট করে বলে উঠল, আগে যাই, তাছাড়া আমি বাচ্চা না, আমার ভীষণ ক্ষুধা পাচ্ছে, যাই। যাও, আর হ্যাঁ, আমি ডাকার সাথে সাথে আমার সামনে দেখতে চাই। কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে প্রিয়তা মাথা নেড়ে সায় জানিয়ে রুম হতে বেরিয়ে গেল। সাদনান তপ্ত শ্বাস ছাড়ে, অতঃপর পেছন পেছন নিজেও বেরিয়ে আসে। বিয়ে বাড়ি চারিদিকে মানুষ গিজগিজ করছে। বর উপস্থিত হয়েছে এসে আধা ঘন্টা হবে। আগে বিয়ে পড়ানো হবে, তারপর খাওয়া দাওয়া। সাদনান যেখানে বসে আছে সেখানে কিছু সাংবাদিক রয়েছে। মন্ত্রীর ফুফাতো বোনের বিয়ে কেন তার বাড়ি থেকে হচ্ছে, এমন অহরহ প্রশ্ন তার কৌতূহল মানুষদের মুখে মুখে। তবে এতে কারোর কোনো প্রতিক্রিয়া নেই। সাদনান আয়েশি ভঙ্গিতে বসে আছে, সাথে রয়েছে আরো কিছু সুনামধন্য ব্যক্তি। অদূরে দাঁড়িয়ে আছে কিছু মেয়ে, তাদের মধ্যে কিছু মেয়ে সব মধ্যবয়সী লোকের মধ্যে সুদর্শন পুরুষকে চোখ সাহায্যে আহার করছে। প্রিয়তা দোতলায় দাঁড়িয়ে সেদিকে তাকিয়ে থাকে। সাদনান অবশ্য একবার উপরের দিকে তাকিয়ে শান্ত দৃষ্টি নিক্ষেপ করছে। এতে প্রিয়তা বরাবর কেঁপে উঠলেও এবার কোনো প্রতিক্রিয়া তার মাঝে দেখা যায়নি। বিয়ে পড়ানো শেষ। খাবার খাওয়ার পরে কনে বিয়ের পালা এলো। বিদায় মানে বিষাদ। রীতির বিদায় হতে হতে সন্ধ্যা গড়িয়ে যায়। আস্তে আস্তে কোলাহলপূর্ণ থেকে একদম পানির ন্যায় শান্ত হয়ে পড়ে পুরো মির্জা বাড়ি। শুধু সিকিউরিটি আর কাজের লোক বাদে আর কোনো বাড়ির সদস্যকে নজরে আসে না। আম্বিয়া মির্জা বেশ অনেকটাই কেটেছেন, যার ফলস্বরূপ উনি অসুস্থ হয়ে পড়েছেন। সবাই হয়তো ওনার কাছে বসে। মির্জা বাড়ি যতটা কোলাহলপূর্ণ ছিল তার ঠিক বিপরীতে দেওয়ান ভিলা। কোনো মানুষ নেই, শুধু লোকের লোক আর সিকিউরিটি ছাড়া, শুধু কাজের লোক আর সিকিউরিটি ছাড়া। রিদিকে একজন কাজের লোক ওয়াজিদের রুমে নিয়ে গেল। ওয়াজিদ রুমে বসেছিল। কয়েকজন প্রতিবেশী নিচে এতক্ষণ রিদিকে দেখতে এসেছিল। হয়তো ওয়াজিদ সাথে করে বউকে নিয়ে আসতো। মা নেই, বোন নেই, কোনো নিকটবর্তী আত্মীয় নেই, তাই কোনো ফর্মালিটি করার প্রয়োজনও পড়ে না। ওয়াজিদ সোফায় বসেছিল। রিদিকে রুমে প্রবেশ করতে দেখে পাশে থাকা একটা শপিং ব্যাগ হাতে এগিয়ে দিল। সেটা রিদির হাতে দিয়ে বলে উঠল, সাদনান,
যাও ফ্রেশ হয়ে এসো, অনেকটা ধকল গিয়েছে এই দুদিনে। রিধির চোখে মুখে ক্লান্তির ছাপ থাকলে মুখে রয়েছে মিষ্টি একটা হাসি, প্রাপ্তি, পূর্ণতার। ভালোবাসার মানুষটাকে সারা জীবনের জন্য নিজের হালালভাবে পাওয়ার ওয়াজিদ মুগ্ধ। বরাবরই সে রিধিকে দেখে মুগ্ধ হয়, তবে তৃষ্ণা মেটে না। ক্লান্তির সমাপ্তি ঘটলেও বুকের ভেতর মরুভূমি ন্যায় খা খা করতে থাকে বুকের তৃষ্ণা। এই রমণীকে মরার আগ পর্যন্ত হয়তো দেখার তৃষ্ণা মিটবে না। যা দ্রুত অপেক্ষা করছি। ওয়াজিদ মৃদু কণ্ঠে জানালো। রিদি মাথা নেড়ে ওয়াশরুমে চলে গেল। বিছানায় রং বেরঙের ফুল দিয়ে সাজিয়েছে ওয়াজিদের কিছু বন্ধু। এর জন্য অবশ্য হারামি বন্ধু মহল মোটা অঙ্কের একটা টাকার অংশ নিয়েছে। ওয়াজিদ তাকিয়ে রইল। রিদির ফুলে অ্যালার্জি রয়েছে, যদিও রিদি ফুল অনেক পছন্দ করে, কিন্তু ওয়াজিদ চাইছে না আজ এমন একটা দিনে রিদির কোনো রকম সমস্যার মধ্যে পড়ে। ঝটফট ফুলের সাথে বিছানার চাদর সহ তুলে বিনে রেখে দিল। অতঃপর ছাদের সাথে বিছানায় লম্বা করে টানানো ফুলগুলো খুলে সব বিনে রাখে। রিধি ওয়াশরুম থেকে বের হয়ে এসে ওয়াজিদকে এসব করতে দেখে বিস্ময় নিয়ে জিজ্ঞেস করলো, আপনি সব ফুল কেন তুলে নিয়েছেন? আল্লাহ! তোমার অ্যালার্জি আছে? ওয়াজিদের শান্ত কণ্ঠ। রিদি শাড়ি আর দোপাট্টা হাতে নিয়ে এগিয়ে এলো। বিছানায় ফেলে মুখে হাত দিয়ে আগের ন্যায় কণ্ঠে বলল, আপনার অ্যালার্জির জন্য। ফুল ছাড়া বাসর হয় না নাকি ভালোবাসার কমতি হয়? ওয়াজিদের থমথমে কণ্ঠ শুনে রিদি নিজেও থতমত খেলো। কিছু বলার জন্য মুখ খুলবে তার আগেই ওয়াজিদ বলল, এসো খাবার খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। ওয়াজিদ গিয়ে সোফায় বসে পড়ে। রিদের খাবারের দিকে তাকিয়ে পরিবারের কথা মনে পড়ে গেল, বিশেষ করে নিজের ভাইয়ের কথা। মন খারাপ হয়, তবে পেটে ক্ষুধা থাকায় কিছু বলে না। সেই দুপুরে বড় মামি কয়েক লোকমা খাবার খাইয়ে দিয়েছিল, তখন রিধি খেতে পারেনি। তাই আর কথা না বাড়িয়ে ওয়াজিদের পাশে বসে ওয়াজিদ খাবার মেখে রিদিকে খাইয়ে দেয়, সাথে নিজেও খেয়ে নেয়। খাওয়া শেষে ঠিক তখনই ওয়াজিদের ফোন বেজে ওঠে। রাহান কল করেছে। ওয়াজিদ ভালো মন্দ জিজ্ঞেস করে রিদির কাছে দিয়ে দেয়। রিদি অনেক সময় নিয়ে সবার সাথে কথা বলে। ব্যালকনি হতে রুমে এলো। ওয়াজিদ তখন ল্যাপটপ নিয়ে বসে আছে। রিদি এগিয়ে গিয়ে পাশে বসলো। ওয়াজিদ মৃদু হেসে জিজ্ঞেস করলো, কথা শেষ? রিদি ঘাড় নাড়ে। ওয়াজিদ আবার বলল, লাইট অফ করে শুয়ে পড়ো, সারাদিন অনেক ধকল গিয়েছে। ঘুমিয়ে পড়বো? রিদি সাথে সাথে বলে উঠল। ওয়াজিদ ভ্রু কুচকে তাকায়। রিদি থতমত খায়। কথার ভাঁজে বেফাস কথা মুখ ফসকে চলে এসেছে। বুঝতে পেরে মনে মনে জিহ্বা কাটে, তবে মুখে জোর করে হাসি টেনে আমতা আমতা করে বলল, না মানে সারাদিন অনেক দকল গিয়েছে, যাই ঘুমিয়ে পড়ি। বাট আফসোস শোনা, সেটা এখন হচ্ছে না। ওয়াজিদ ল্যাপটপ পাশের টেবিলের ওপর রেখে রিদিকে টেনে দুই হাত রিদির কোমরে পেঁচিয়ে বলে ওঠে। রিদি চমকায়, বিস্ফোরিত নয়নে তাকায় ওয়াজিদের মুখের দিকে। এক অদ্ভুত নেশা চোখে লেগে আছে। রিদি সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নেয়। ওয়াজিদ বাঁ হাতে বেডের সাইডে থাকা সুইচ টিপে লাইট অফ করে রিদির গলায় মুখ গুজে দিল। রিদি কেঁপে উঠল। শক্ত করে ওয়াজিদের চুল খামচে ধরতেই ওয়াজিদ নেশাতুল কণ্ঠে বলে উঠল, এত ফাস্ট? ধীরে যান, আমি ফাস্ট হলে তুমি আমাকে সামলাতে পারবে তো? ছোট্ট একটা বার্তা। রিদির এতক্ষণ মন খারাপ ছিল। সকালে ঘুম থেকে উঠেই ওয়াজিদের একটা কল আসায় বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে। দেশে আসার পর একটা হসপিটালে জয়েন করেছে ওয়াজিদ। যদিও সে একেবারেই চলে আসেনি, তবে যতদিন দেশে আছে ততদিনে সেটাই ডিউটি করবে। হসপিটালের মালিক ওয়াজিদের এক বন্ধুর বাবা, আর সেই ওয়াজিদকে সময় দেওয়ার জন্য আবদার করেছে। রিদি ওয়াজিদকে ফিরতি কিছু বার্তা পাঠিয়ে ফ্রেশ হয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। বাবা অসুস্থ, দুদিন থাকি। অনেকটা সাহস সঞ্চয় করে আবদারটা করেই ফেলল প্রিয়তা। ওপাশে নিশ্চুপ সাদনান। প্রিয়তা চাতক পাখির ন্যায় অপেক্ষারত। অনুমতি কি দিবে মন্ত্রী সাহেব? প্রিয়তার অপেক্ষার অবসান ঘটিয়ে সাদনান গুরু গম্ভীর কণ্ঠে বলল, তুমি এখন যাও, এ ব্যাপারে আমি পরে কথা বলছি। আহ, কি রাশভারী কণ্ঠস্বর! এই কথার পিঠে কি বলবে প্রিয়তা? কোনো শব্দ চয়ন যে তার মস্তিষ্ক তৈরি করতে পারছে না। তাই তো নিঃশব্দে ফোন কেটে দিল। সাদনান ফোনের ওপাশে কোনো সারা শব্দ না পেয়ে ফোন কানে হতে সরিয়ে সামনে আনলো।
লাইন কেটে দিয়েছে প্রিয়তা। তপ্ত শ্বাস ছাড়ে সাদনান। আজ 2 দিন হয় শফিক সওদাগর একটু অসুস্থ। মূলত বিয়ে বাড়ি থেকে যাওয়ার পর কিছুটা অসুস্থ বোধ করছিল। আয়না দেখতে গেলেও প্রিয়তাকে সাদনান যেতে দেয়নি। বলেছে সময় করে সে নিয়ে যাবে, কিন্তু এখনো আজ 2 দিন পেরিয়ে গেল সাদনান নিয়ে যেতে পারেনি। এর মধ্যে শফিক সওদাগর নিজের আদরের ছোট মেয়েকে দেখার জন্য বারংবার বলে যাচ্ছে।